নমস্কার বন্ধুরা, শিক্ষা গল্প আড্ডা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন তারানাথ তান্ত্রিকের গল্প। রচনা তারাদাস বন্দ্যোপাধ্যায়। দিনটা সকাল থেকেই মেঘলা, দুপুরের দিকে এক পশলা বৃষ্টিও হয়ে গেল। তারপর আর বৃষ্টি নেই বটে, কিন্তু আকাশ থমথম করছে কালো মেঘে, জোলো বাতাস দিচ্ছে। এমন দিনে মনে কি করি একটা ভাব হয়। দু একখানা বিলিতি ম্যাগাজিন বন্ধুদের কাছ থেকে চেয়ে এনে পরে পড়ব বলে জমিয়ে রেখেছিলাম। সেগুলো উল্টে পাল্টে দেখলাম বাদলার দিনের মেজাজের সঙ্গে ঠিক খাপ খাচ্ছে না। কি করা যায়? স্ত্রীর সঙ্গে বসে গল্প করব? না, 7 বছর বিয়ে হয়ে যাওয়ার পর আর বাদলার দিনে খোলা জানলার ধারে স্ত্রীকে নিয়ে কাব্য করা চলে না। যতই নিষ্ঠুর শোনাক, কথাটা সত্য। মহাকালের নির্মমতা এবং অতীত জীবনের সুখের দিন সম্পর্কে বিমর্ষভাবে চিন্তা করছি। এমন সময় দরজার কড়া নড়ে উঠল। উঠে গিয়ে দরজা খুলে দেখি আমার বন্ধু কিশোরী সেন। ভেতরে ঢুকে কাদামাখা রবারের পামসু ছাড়তে ছাড়তে সে হেসে বললে, এই বর্ষার দিনে বাড়িতে বসে করছো কি? বললুম, যে অস্ত্র নেই তার তৃণ সংগ্রহ করছিল। খুব ভালো হয়েছে তুমি এসেছো, একেবারে মিয়ানো দিন, তাই না? কিশোরী বললে, আর বসে কাজ নেই, একটা জামা টামা যাও কিছু গলিয়ে নাও। চলো তারানাথ জ্যোতিষীর বাড়ি ঘুরে আসি। আর কিছু না হোক দু একটা আজব গল্প তো শোনা যাবে। এমন উদ্ভট দিনই তো গল্প জমে। তারানাথের কথা আমার যে কেন আগে মনে পড়েনি তা ভেবে অবাক লাগলো। বললুম, বস ধুতিটা বদলেনি। পথে বেরিয়ে বললুম, ট্রামে উঠে কাজ নেই, মাসের শেষ, সেই 8 পয়সা দিয়ে বরং সিগারেট কেনা যাবে। হেঁটে মেরে দিই চলো, এইটুকু তো পথ। কিশোরীরও মাসের শেষ। 8 পয়সার পাসিং শো কিনে হাঁটতে হাঁটতে আমরা দুজনে মঠ লেনে তারানাথের বাড়ি হাজির হলুম। দরজা খুলে দিল তারানাথের মেয়ে চারি। আমাকে দেখেই বললে, কাকাবাবু, আজ আমার লেসের ডিজাইনটা ভোলেননি তো? আপনি রোজই ভুলে যান। আজ ভুলিনি, আগে থেকেই পকেটে রেখে দিয়েছিলাম। বের করে হাতে দিতে চারি হাসি মুখে বাড়ির ভেতর যেতে যেতে বললে, বসুন, বাবাকে ডাকি। খবর পেয়ে তারানাথ খুব খুশি হয়ে বেরিয়ে এলো। বহুদিনের মধ্যে তার এরকম একনিষ্ঠ শ্রোতা ও ভক্ত জোটেনি। গল্পে লোক শ্রোতার মর্ম বোঝে। তক্তাপোষে বসতে বসতে তারানাথ বললে, তারপর হঠাৎ যে? বললুম, ভালো লাগছিল না বাড়ি বসে, তাই আড্ডা দিতে চলে এলো। দু একখানা গল্প হবে নাকি? তারানাথ স্পষ্টতই খুশি হলো। বললে, বসো বসো জমিয়ে, আগে কি খাবে বলো। ও চারি, চারি শোন দিকি এদিকে একবার। চারি এসে দাঁড়াতে তারানাথ বললে, যা দিকি, চট করে তেল নুন কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি মেখে নিয়ে আয়, পরে চা দিবি। তারপর আমাদের দিকে ফিরে বললে, কি গল্প বলবো, তোমরা তো আবার এসব বিশ্বাস করো না। কিশোরী বললে, অমনি বলে বসলেন বিশ্বাস করি না। বিশ্বাস যদি নাই করবো তাহলে এত বাদলা এতখানি পথ ঠেঙিয়ে এলুম কি করতে? সে তো গল্প শোনার লোভে। নাস্তিক আর অবিশ্বাসীরাই অলৌকিক গল্পের ভালো শ্রোতা হয়। আমি বললুম, আপনার কাছে এতদিন আসছি, আপনি কিন্তু আমাদের অলৌকিক কিছু দেখালেন না। তারানাথ উজ্জ্বল চোখে আমার দিকে তাকিয়ে বললে, মানে? শূন্যে হাত নেড়ে সন্দেশ রসগোল্লা আনা?
জলকে মন্ত্র পড়ে শরবত করে দেওয়া? তোমাকে তো একদিন বলেছি ওসব খুব নিম্ন শ্রেণীর শক্তি। তাছাড়া ভেলকি দেখানোয় গুরুর বারণ ছিল। তবে করিনি কি, করেছি। কম বয়সে ভক্তদের অবাক করার জন্য পয়সা রোজগারের ফিকিরি করেছি, আর তাতেই বাকি শক্তিটুকু গেল। ওতে কিন্তু কিছু নেই বাপু, আসল তান্ত্রিক কখনো ভেলকি দেখায় না। কিশোরী বললে, আচ্ছা, সাধুরা যে চোখ বুজে ত্রিভুবন ত্রিকাল দেখতে পান, এখানে বসে বিলেতে কি হচ্ছে সব বলে দিতে পারেন, এসব কি বিশ্বাসযোগ্য? তারানাথ জোর দিয়ে বললে, নিশ্চয়। সদ্গুরু পেলে আর প্রকৃত সাধনা করতে পারলে তুমিও পারবে। যেমন? যেমন ধরো, সদ্যমৃত কোনো চণ্ডালের সব থেকে মুন্ডু কেটে এনে অমাবস্যা বা সংক্রান্তি তিথিতে শ্মশানে গর্ত করে তাতে সেই মুন্ড নিক্ষেপ করতে হবে। পরে গভীর রাতে সেই গর্তের উপর পদ্মাসনে বসে মরার মাথার উপরে মরা দাঁড় কাকের বাঁ দিকে ডানা রেখে 1,00,000 বার বীজ মন্ত্র জপ করলে তুমিও সর্বজ্ঞ হতে পারো। কিশোরী বললে, বীজ মন্ত্রটি কি? তারানাথ বললে, সেটি বলা যাবে না। তন্ত্রে অদীক্ষিত লোকের কাছে সাধনার গুহ্য মন্ত্র বলা নিষেধ। বীজ মন্ত্রই আসল কি না? চারি তেলে জবজবে করে মুড়ি মেখে নিয়ে এলো। খেতে খেতে বললুম, আপনি কখনো সত্যিকারের কাপালিক দেখেছেন? কিশোরী জিজ্ঞেস করলে, তান্ত্রিক আর কাপালিকের কিছু পার্থক্য আছে নাকি? তারানাথ বললে, পার্থক্য আছে, তবে সেসব তোমাদের বোঝানো কঠিন। জেনেও তোমাদের কোনো কাজ নেই। হ্যাঁ, কাপালিক দেখেছি কিছু, কিন্তু একবারের স্মৃতি কখনো ভুলতে পারবো না। তারানাথ যেন একটু অন্যমনস্ক হয়ে গেল। বললুম, বলুন না সে গল্প, শুনতে বেশ ভালো লাগবে। বলছি এখন, তোমরা খেয়ে নাও আগে। সে এক ভয়াবহ কাহিনী হে, অনেকদিন বাদে মনে পড়ে গেল। এখনো মনে হলে গায়ে কাঁটা দেয়। আমি বললুম, এ ঘটনা কি মধুসুন্দরী দেবীর আবির্ভাবের আগের? বটেই। আমার ভবঘুরে জীবনের একেবারে প্রথম দিকে ঘটেছিল। তখন আমি বীরভূমের মাতু পাগলিকে দেখিনি। চা এনেছিস? রাখ, এই তক্তাপোষে রাখ। নাও নাও, চা খাও। আমরা চায়ে চুমুক দিলুম। তারানাথ গল্প শুরু করলে, আমার বয়স তখন 22-23। বাড়িতে আর ভালো লাগে না। আমাদের গ্রামের ধারে বাঁধানো বটতলায় একবার এক বিচিত্র দর্শন সাধু এসে 7-8 দিন বাস করেছিল। সামনে ধুনি জ্বালিয়ে চুপ করে বসে থাকতো। মাথায় চূড়ার মতো উঁচু জটার ভার। চোখ দুটো বেশ শান্ত। গ্রামের অনেকেই তার কাছে গিয়ে দুধ, ফলমূল এসব দিয়ে আসতো। বউঝিরা বায়না করত মাদুলি তাবিজের জন্য। সাধু কিন্তু কখনো ভরং দেখায়নি। অলৌকিক শক্তি দেখিয়ে ভক্ত জোগাড়ের চেষ্টাও করেনি। কেউ বেশি বিরক্ত করলে বলতো, আমি কিছু জানি নে মা, আমার কোনো ক্ষমতা নেই। ভগবানকে ডাক, ভগবান সব ঠিক করে দেবেন। বেশি ধরাধরি করলে বলতো, আচ্ছা যা,
আমি তোর হয়ে ভগবানের কাছে প্রার্থনা করব এই সততার জন্য এবং কারো কাছ থেকে টাকা পয়সা না নেওয়ায় সাধুর উপর আমার কেমন একটা আকর্ষণ জন্মালো। গেলাম একদিন সাধুর বটতলায়। একদিকে বসে আছি, নানা রকম লোক এসে নানান বায়না করছে সাধুর কাছে। সাধুও সবাইকে হেসে বিদায় করছে। এইসব মিটতে মিটতে বিকেল গড়িয়ে অন্ধকার নেমে এলো। এবার আমি আর সাধুই কেবল রয়েছি বটতলায়। পাশ থেকে একখানা চেলা কাঠ তুলে ধুনিতে গুঁজে দিতে দিতে আমার দিকে তাকিয়ে সাধু বলল, আয় এদিকে এসে বস। আমি সাধুর সামনে ধুনির এক পাশে গিয়ে বসলাম। ধুনির আলোয় সাধু কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থাকলো। তারপর একটা নিঃশ্বাস ফেলে বললে, সন্ন্যাসী হওয়ার ইচ্ছে আছে না? আমি কিছু না বলে চুপ করে রইলাম। তোর সে হবে না, তবে তোর কপালে অনেক সাধু সঙ্গ আছে দেখছি। কিছু শক্তিও পাবি, কিন্তু সংসারী থাকতে হবে তোকে। আমি বললাম, আপনি তো কাউকে কিছু বলেন না, আমাকে এত কথা বলছেন কেন? সাধু একটু চুপ করে থেকে বলল, তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে, কিন্তু তা অস্পষ্ট। এর অর্থ কিছু দূরে গিয়ে আবার ফিরে আসতে হবে। এ চিহ্ন দেখতে না পেলে তোকে এসব কথা বলতাম না। তোর অধিকার আছে জানার। আমি উৎসুক হয়ে উঠলাম। আর কি দেখতে পাচ্ছেন সাধুজি? আর যা দেখতে পাচ্ছি তা খুব ভালো নয়। কিরকম? বছর খানেকের ভেতর তোর খুব বড় বিপদ আসছে। ভালোই হয়েছে আমার সঙ্গে দেখা হয়েছে তোর, নইলে প্রাণ সংশয় হতে পারত। বললাম, কি রকম বিপদ কিছু বলবেন না? তাহলে তার থেকে বাঁচবো কি করে? সাধু বলল, তা আমিও ঠিক বলতে পারছি না। জানলে নিশ্চয়ই বলতাম। তুই এসে বসবার পর থেকেই আমার মনে কেমন যেন অস্বস্তি হচ্ছিল। এখন তোর দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি তোর পিছনে একটা অন্ধকারের স্তূপ যেন চাপ হয়ে আছে। আমি চমকে পিছন দিকে তাকাতেই সাধু হেসে বলল, তুই দেখতে পাবি না, আমি দেখতে পাচ্ছি। আমি বললাম, 1 বছরের মধ্যেই যে বিপদ ঘটবে তা কি করে বলছেন? আগে বা পরেও তো হতে পারে। ওটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, বোধ হয় ভুল করিনি। চুপ করে বসে রইলাম। বলা বাহুল্য, সাধুর কথা শুনে আমার একটু গা শিরশির করছিল। কেউ যদি জানতে পারে তার পিছনে একটা অদৃশ্য চাপ বাঁধা অন্ধকার ঘুরছে, তাহলে তার ভালো লাগার কথা নয়। তার উপর আবার নির্জন জায়গা, গ্রামের বাইরের দিকে বটগাছটা। ধুনিতে পটাপট করে কাঠের গোছা পোড়াবার শব্দ হচ্ছে। সাধু আর আমি ছাড়া কোনো দিকে আর কেউ নেই। সাধু বলল,
তোকে আমি একটা জিনিস শিখিয়ে দিয়ে যাচ্ছি, ভালো করে শিখে রাখ। যদি কোনোদিন কোনো বিপদ আসে বলে মনে করিস, কি কোনো অস্বস্তি বোধ করিস, তাহলে এই প্রক্রিয়াটা করবি। যতই বিপদ আসুক প্রাণটা বেঁচে যাবে। বললাম, কি প্রক্রিয়া সাধুজি? সাধু বলল, নে ভালো করে দেখ, আর এই মন্ত্রটা মুখস্থ করে নে। একে বলে গাত্রবন্ধন। শিখতে বেশিক্ষণ লাগলো না। বললাম, কিন্তু বিপদ যে আসছে তা বুঝতে পারবো কি করে? সাধু একটু হাসলো, তারপর বলল, তুই ঠিক বুঝতে পারবি। তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে, বললাম না? সময় হলে আমার মতো মনের মধ্যে বিপদ ঘন্টা বেজে উঠবে। আমি যেমন আজ তোর বিপদ বুঝতে পারলাম। বললাম, কিন্তু আমি তো পারিনি। আজ থেকে তোকে কিছুটা শক্তি দিলাম। যা ভালো মন্দই আসুক তুই আগে থেকে তা আন্দাজ করতে পারবি। আমি হাত জোড় করে বললাম, আমাকে আপনার শিষ্য করে নিন, আমি দীক্ষা নেব আপনার কাছে। সাধু ভুরু কুঁচকে বলল, ওসব হবে টবে না। আমি কাউকে শিষ্য করি না। আবদার করিস না, যা কেটে পড়। আবার কবে দেখা পাবো আপনার? এমনিতে দেখা পাবি না, তবে যদি সত্যি কোনোদিন প্রাণ সংশয় ঘটে তাহলে তোকে আমি সাবধান করে দেব। তারপরেই একটা আধপোড়া কাঠ তুলে ধুনি খুঁচিয়ে দিতে দিতে বলল, যা যা ভাগ, পালা। বাড়ি ফিরে এলাম। পরের দিনই সেই সাধু আস্তানা ভেঙে কোথায় চলে গেল কে জানে। পরদিন বিকেলে বটতলায় গিয়ে দেখি শুধু নিভে যাওয়া ধুনির ছাই আর কতগুলো আধপোড়া কাঠ পড়ে আছে। মাসখানেক কাটলো, কিছুই যেন আর ভালো লাগে না। কেবলই বাড়ি থেকে বেরিয়ে পড়তে ইচ্ছা করে। পথ যেন দারুণ আকর্ষণে টানছে। কেবল যে ধর্মের স্পৃহা তা নয়, একটা ভবঘুরেমি আমাকে পেয়ে বসল। আরো কিছুদিন এইভাবে কাটবার পর একদিন সত্যিই কয়েকটা জামা কাপড় নিয়ে আর 10টা টাকা নিয়ে আমি বেরিয়ে পড়লাম। বাড়ির লোক খোঁজাখুঁজি করবে এবং সন্ধান পেলেই ধরে বাড়িতে নিয়ে যাবে। এই জন্য সারাদিন প্রায় হাঁটতাম, যতটা দূরে গিয়ে পড়া যায়। রাত্রিরে আশ্রয় নিতাম কোনো গৃহস্থের বাড়িতে। তখন লোকজন ছিল ভালো, অভাব অভিযোগও ছিল না। গোলা ভর্তি ধান, পুকুর ভর্তি মাছ, নিজের গরুর দুধ, এসবই ছিল। অতিথিকে যত্ন করতে সে যুগের লোক ত্রুটি করত না। অব্রাহ্মণ গৃহস্বামী হলে গোয়াল ঘরের একপাশ পরিষ্কার করে রান্নার আয়োজন করে দিত। সেখানে বসে রেঁধে খেতাম। তারা আবার অপেক্ষা করত ব্রাহ্মণের প্রসাদ পাওয়ার। কিশোরী প্রশ্ন করল, জিনিসপত্রের দাম তখন কেমন ছিল? তারানাথ বলল, গাঁয়ের দিকে বেশিরভাগ জিনিস কিনে খেতে হতো না, সবই তো গ্রামেই উৎপন্ন হতো।
তবে হ্যাঁ, মনে আছে একবার আমি আর আমার বন্ধু হরমোহন মাংস খাওয়ার শখ হওয়ায় পাশের গ্রাম থেকে 10 আনা দিয়ে একটা পাঁঠা কিনে এনে দুজনে রান্না করে খেয়েছিলাম। তাও হরমোহন বারবার বলছিল আমরা ঠকেছি, আর একটু দরাদরি করলে 8 আনার ভেতরেই হয়ে যেত। আমি অবাক হয়ে বললাম, 10 আনায় একটা আস্ত পাঁঠা? বটেই, সেসব সস্তা গন্ডার বাজার তোমরা কল্পনাও করতে পারবে না। দুজন মিলে একটা গোটা পাঁঠা খেয়ে ফেললেন। তা পারবো না কেন, গাঁয়ের ছেলে, আমাদের খিদেও ছিল, আর অম্বলের ব্যামোতেও তো ভুগতাম না। আমার খাওয়ার কথা আর কি শুনছো? আমার বাবার খাইয়ে হিসাবে 10টা গাঁয়ের মধ্যে নাম ডাক ছিল। সে গল্প বলবো এখন পরে একদিন। কিশোরী বলল, হ্যাঁ, যে গল্পটা হচ্ছিল সেটাই হোক। তারানাথ বলতে শুরু করলো, এইভাবে কিছুদিন ঘুরে বেড়িয়ে বিরক্তি ধরে গেল। রোজ রোজ অকারণে পথ হাঁটা, লোকের বাড়িতে আশ্রয় নেওয়া, তাদের দাক্ষিণ্যে ভালো খাওয়া দাওয়া। শুধু খাওয়ার জন্যই কি বাড়ি থেকে বেরিয়েছি? বাড়িতে কি আমার ভাতের অভাব ছিল? কিন্তু যা চাই তা পাই কই? যাই হোক, পথ হেঁটে ক্লান্ত অবস্থায় একদিন সন্ধ্যাবেলা এক গ্রামে পৌঁছলাম। গ্রামটায় ঘনবসতি নেই, একটু ছাড়া ছাড়া বাড়িঘর, আম জাম বাঁশবাগানে ভরা। একটা বড় আম বাগানের পাশে কাদের বেশ সুন্দর একটা বাড়ি দেখে সেখানেই আশ্রয় নেব ভাবলাম। সুন্দর বলতে পাকা বাড়ি নয়, পোড়ো চালের বড় বড় 8-10খানা ঘর, মাঝখানে একটা বিরাট উঠান, উঠোনের ধারে ধানের গোলা, এক পাশে গোয়ালে কখানা গরু বাঁধা রয়েছে, বসে বসে জাবর কাটছে। আমি উঠোনে পা দেবার সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে শাঁকে ফুঁ পড়ল। সব মিলিয়ে সম্পন্ন গৃহস্থের লক্ষণ ফুটে বেরোচ্ছে। উঠোনে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছি, একজন কালো মতো মধ্যবয়স্ক ভদ্রলোক এগিয়ে এসে বললেন, কি চাই? বললাম, আমি বিদেশি লোক, রাত্রিটা এখানে একটু থাকবার সুবিধা হবে কি? আপনারা? ব্রাহ্মণ। লোকটা আসুন আসুন করে ব্যস্ত হয়ে আমায় নিয়ে দাওয়ায় বসালো, পা ধোয়ার জল দিল। তার নাম মাধব ঘোষ, সেই ওই বাড়ির মালিক। চাষবাস আছে প্রায় 50 বিঘের। মাধব লোক বেশ ভালো, আমাকে রান্না বান্নার ব্যবস্থা করে দিয়ে সে ঠায় সামনে বসে রইল। বসে গল্প করে আর একটু বাদে বাদে হুঁকোটিকে এগিয়ে দিয়ে বলে, সাজুন, ব্রাহ্মণের প্রসাদ পাবো। কথায় কথায় আমি বললাম, আমাদের বাংলাদেশের আতিথেয়তা বড় সুন্দর, তাই না? এই যে তুমি আমায় এত যত্ন করছো, এতে তোমার লাভ কি? জিভ কেটে মাধব ঘোষ বলল, আগে ও কথা বলবেন না, ব্রাহ্মণ দেবতার হাঁড়িতে 2টো চাল দিতে পারছি, সেটাই তো আমার সৌভাগ্য। তবে কি কথা জানেন, সব অতিথি তো আবার সমান হয় না। এই তো দিন 7 আগে আমাদের বাড়িতে সে এক কাণ্ড। ধোয়া সুগন্ধি আতপ চাল হাঁড়িতে ছেড়ে দিয়ে তার দিকে ফিরে তাকিয়ে বললাম,
কেন, কি হয়েছিল, চুরি টুরি নাকি? তাহলে তো বরং ভালো ছিল, শুনুন না কাণ্ড। এই ঠিক গেল সোমবার বিকেলের দিকে এক লাল কাপড় পরা সন্ন্যাসী গোছের মানুষ এসে দাঁড়ালে। বলল, তোমার এখানে থাকবো। আমার সাদা মনে কাদা নেই, বললুম থাকুন। গোয়াল ঘরে রান্নার ব্যবস্থা করে দিলুম। দিব্যি চেহারা তার, ফর্সা রং, এই মোটা পৈতের গোছা, দেখে কিচ্ছুটি বোঝবার উপায় নেই। নিঃশেষিত কলকেটি উপুড় করে তামাকের গুল ঝেড়ে কলকেটি একপাশে রেখে মাধব বলল, সে রাত্রিরে কিছু হলো না। পরের দিন সকালে সন্ন্যাসী চলে যাওয়ার সময় আমাকে বললে, কাল রাত্রিরে যে মেয়েটি রান্নার জিনিসপত্র এগিয়ে দিয়েছিল সে তোমার কে হয়? আমি বললাম, আমার মেয়ে। কেন বলুন তো? তারপর কি বলবো আপনাকে, সন্ন্যাসী যা বলল তা শুনে তো নিমেষে আমার মাথায় রক্ত উঠে গিয়েছে। বলে কি, তোমার মেয়েটি আমাকে দাও, আমি ভৈরবী করব, ওর শরীরে ভৈরবীর চিহ্ন রয়েছে। আমি অবাক হয়ে বললাম, তারপর? মাধব ঘোষ বলল, তারপর আর কি? আমার চেঁচামেচিতে পাড়ার লোক জড়ো হয়ে গেল। বললুম, যাও ঠাকুর, ব্রাহ্মণ বলে শুধু পার পেয়ে গেলে, নইলে মাধব ঘোষের মেয়েকে নিয়ে যাওয়ার দিকে নজর দেওয়া এ গ্রাম থেকে তোমাকে আর বেরুতে হতো না। সন্ন্যাসী আমার দিকে কটমট করে তাকিয়ে যাওয়ার সময় বলে গেল, কাজটা ভালো করলি না, তোর মেয়ে উদ্ধার হয়ে যেত, প্রতিফল হাতে হাতে পাবি। আমি অবাক হয়ে শুনছিলাম। বললাম, বলো কি হে, এ তো সাংঘাতিক ব্যাপার। লোকটা আর আসেনি তো? মাধব ঘোষ হেসে বলল, তার আসতে আর সাহস হবে না, সন্ন্যাসী হলেও প্রাণের মায়া আছে তো। মাধব ঘোষের যত্নের সত্যি তুলনা নেই। খাওয়া দাওয়া যখন প্রায় হয়ে এসেছে, একটা বড় জামবাটি ভর্তি দুধ এনে সে দূরে নামিয়ে রাখল। আমি লজ্জা পেয়ে বললাম, আবার দুধ কেন? আগে খান ওটুকু, ব্রাহ্মণ সেবা করলে আমার কল্যাণ হবে। পরের দিন সকালে আমি মাধব ঘোষের কাছ থেকে বিদায় নিলাম। সে ছাড়তে চায় না। আমি প্রায় জোর করেই চলে এলাম বলা যায়, কারণ আগেই বলেছি আমি দুটো ভাতের জন্য পথে বের হইনি। সরল মানুষের ঘাড়ে চেপে অকারণে অন্ন ধ্বংস করতে আমার খারাপ লাগলো। এই পথে আবার যদি কোনোদিন আসি, তার বাড়িতে আশ্রয় নেব, এই কথা বলে বেরিয়ে পড়লাম। দুপুরে একটা গঞ্জ মতো জায়গায় চিঁড়ে দই কিনে খেলাম। তারপর আবার হাঁটতে শুরু করলাম। সারাদিনে প্রায় মাইল 15-16 হেঁটে সন্ধে নাগাদ এমন একটা জায়গায় এসে পৌঁছলাম যার ত্রিসীমানায় কোনো গ্রাম বা জনবসতি নেই। শুধুমাত্র একটা ছোট্ট নদী তীর তীর করে বয়ে চলেছে। কি করব ঠিক করতে না পেরে নদীর ধার ধরে হেঁটে এগুতে লাগলাম। মিনিট 15 হেঁটে দেখি সামনে একটা শ্মশান, বেশ বড় শ্মশান। অন্তত যতদূর চোখ যায় তাকিয়ে দেখলাম কেবল পোড়া পোড়া কাঠের গুঁড়ি, ছেঁড়া মাদুর, কাঁথা, ভাঙা কলসি এইসব পড়ে আছে। কিশোরী বললে, ওই যে নিজ শ্মশানে সন্ধেবেলায় আপনার ভয় করলো না? না, ভয় করবে কেন? শ্মশান অতি পবিত্র স্থান, যেখানে মানুষের সমস্ত পাপ শেষবারের মতো মুছে যায়। তার ঊর্ধ্বলোকে প্রস্থানের পথ সুগম হয়। শ্মশানে আবার ভয় কিসের? যাই হোক, দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিদিক দেখছি। হঠাৎ গম্ভীর গলায় পিছন থেকে কে যেন বলে উঠল, এখানে কি চাই?
কি ভয়ানক গলার স্বর! লোহার ড্রামে পাথরকুচি ঢাললে এমন শব্দ হতে পারে। চমকে উঠে পিছন দিকে তাকিয়ে দেখি একজন সাধু দাঁড়িয়ে, মাথায় পাকা তেঁতুলের মতো অজস্র জটা, মুখময় দাড়ি গোঁফের জঙ্গল, লম্বায় আমার মাথা ছাড়িয়ে আরো 1 হাত, পরনে রক্তাম্বর, পায়ে বাউল দেয়া কাঠের পুরু খড়ম। কি দরকার এখানে? সাধুকে প্রণাম করে বিনীতভাবে জানালাম, আমার বিশেষ কোনো দরকার নেই, পথ হাঁটতে হাঁটতে এসে পৌঁছেছি এই মাত্র। কোথায় যাওয়া হবে? কোথাও না। মানে? ঠিক নেই। সাধু কি বুঝলে জানি না, কিছুক্ষণ আমার মুখের দিকে স্থির হয়ে তাকিয়ে থাকলো। তারপর তার দাড়ির জঙ্গলে খুব সূক্ষ্ম একটা হাসির রেখা ফুটে উঠল। সে বলল, আয় আমার সঙ্গে। সেই ঘনায়মান অন্ধকারে আমি সাধুর পিছন পিছন চললাম। বেশ খানিকটা হাঁটার পর দেখি ওই গাব বা ওই জাতীয় কোনো গাছের নিচে সাধু মরার মাদুর, কাঁথা ইত্যাদি টাঙিয়ে বেশ বড় ঝুপড়ি মতো করে রেখেছে। বললাম, এইখানে আপনি থাকেন? কেন, অসুবিধেটা কি? সাধুর কথাবার্তা যেন কেমন কেমন। আমি বললাম, না, অসুবিধে আবার কি। সাধু আমাকে ঝুপড়ির বাইরে বসতে বলে নিজে ভেতরে ঢুকলো। বেরিয়ে এলো 2টো পাকা কলা হাতে নিয়ে। বলল, এই নাও, খাও। নিলাম। কি উদ্দেশ্যে বেরোনো হয়েছে বাড়ি থেকে? সাধু হওয়ার ইচ্ছে আছে নাকি? আমি উত্তর না দিয়ে কলা খেতে থাকলাম চুপ করে। তুই আমার কাছে থেকে যা, আমি তোকে চেলা করে নেব, থাকবি? তারপর সাধু একটা কথা বলল, যা আমাকে আমাদের গ্রামের সেই বটতলার সাধুও বলেছিল। বলল, তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে, তুই থেকে যা আমার কাছে। আমি একটু ফাঁপড়ে পড়লাম। এই সাধুকে দেখে আমার তেমন ভক্তির উদয় হয়নি, বরং কেমন একটু অস্বস্তি হয়েছে। এত সহজে নিজে থেকে চেলা করে নিতে চাইলো দেখে সেই অস্বস্তির ভাব বেড়েছে বই কমেনি। ভালো সাধু কখনো কথায় কথায় শিষ্য করে বেড়ায় না। অবশ্য আমার আর চিন্তা কি, থাকি কদিন, ভালো না লাগলে কেটে পড়তে বাধা কোথায়? সাধু সঙ্গের জন্যই তো বেরিয়েছি, বাজিয়ে দেখতে দোষ কোথায়? বললাম, থাকবো। সাধু বলল, বেশ, আমি একটা বিশেষ সাধনা করছি, সেটা কদিনের মধ্যেই শেষ হয়ে যাবে, তারপর তোকে দীক্ষা দেব। কি সাধনা? সে আছে, সময় হলেই জানাবো। তাছাড়া তোর সাহায্যও আমার দরকার হতে পারে। থেকে গেলাম সাধুর কাছে। 2-4 দিন কেটে গেল। সাধু আমাকে একলা ফেলে সারাদিন কোথায় কোথায় ঘুরে বেড়িয়ে কি সব সংগ্রহ করে আনে। বোধহয় নিজের সাধনার জিনিসপত্র। রাত্রিরে বসে অনেকক্ষণ ধরে পুজো আচ্চা আর জপ তপ করে। সেই সময়টা আমি একটু দূরে কাঠকুটো দিয়ে আগুন জ্বেলে মাটির হাঁড়িতে ভাতে ভাত রান্না করি। অনেক রাত্রিরে খাওয়া দাওয়া হয়। ক্রমে সাধুর কাণ্ড কারখানা দেখে আমার মনে হলো এই সাধু একজন কাপালিক। একদিন একটা মরা চড়ুই পাখি কোথা থেকে ঠ্যাং ধরে ঝুলিয়ে এনে হাজির করলো।
ঝুপড়ি থেকে একটা ছুরি এনে চড়ুইটার পেট চিরে নাড়ি ভুড়ি বের করলো সাধু। তারপরে কি একটা জিনিস আমাকে না দেখিয়ে টুক করে ভরে দিল পাখিটার পেটে। তারপর আবার ঝুপড়িতে ঢুকে দু একখানা মাটির সরা বের করে নিয়ে এলো। তারপর একটা সরায় মরা পাখিটা রেখে অন্য সরাটা দিয়ে চাপা দিয়ে দিল। তারপর একটু আটা মেখে সেই আটা দিয়ে দুটো সরার মুখ ভালো করে জুড়ে দিল। আমি অবাক হয়ে বললাম, এ দিয়ে কি হবে? সাধু সংক্ষেপে বলল, কাজ আছে। তারপর মুখ বন্ধ সরাটা আমার হাতে দিয়ে বলল, আগুনে পোড়াও এটা, 1 ঘন্টা ধরে পোড়াবে। এইভাবে 3 দিন 1 ঘন্টা ধরে পোড়াবে, নাও। রান্না হয়ে গিয়েছিল, কিন্তু আগুন তখনও জ্বলছে। আমি আর কথা না বাড়িয়ে সরাটা সাধুর কাছ থেকে নিয়ে আগুনে রেখে দিলাম। সাধু বললে, দ্রব্যগুণ বুঝলে, দ্রব্যগুণ একটা বিরাট জিনিস, তুমি মানো? বললাম, নিজে প্রত্যক্ষ দেখিনি কখনো, গাছপালা থেকে ওষুধ তৈরি হয় দেখেছি, খেলে অসুখও সেরে যায় তাও দেখেছি, কিন্তু যেসব কথা শুনতে পাওয়া যায়, যেমন বশীকরণ, স্তম্ভন, সেসব দেখা হয়ে ওঠেনি। সাধু হেসে বললে, বশীকরণ ও আবার কোনো কঠিন জিনিস নাকি? ওর অনেক রকম উপায় আছে, বেশি জটিল প্রক্রিয়ায় যাওয়ার দরকার কি? একটা সহজ সোজা উপায় শিখিয়ে দিই, শোনো, চেষ্টা করলে তুমিও পারবে। আগে কি? যে কোনো মাসের অমাবস্যা তিথিতে যদি দুপুরবেলা ঘূর্ণিঝড় ওঠে কিংবা জোরালো হাওয়া দেয়, তাহলে সেই হাওয়ায় উড়ে যাওয়া কোনো শুকনো গাছের পাতা একটা মন্ত্র বলতে বলতে হাতে ধরে ফেলতে হবে। সেই পাতা গুঁড়ো করে পান বা দুধ যা হোক কিছুর সঙ্গে খাইয়ে দিতে পারলেই সেই লোক কুকুরের মতো তোমার পায়ে পায়ে ঘুরবে। আছে আমার কাছে, দেখবে? সাধু ঝুপড়ি থেকে একটা শুকনো অশ্বত্থ পাতা হাতে করে বেরিয়ে এলো। বলল, ভাদ্র মাসের অমাবস্যায় ধরেছিলাম, থাকো আমার কাছে, এর গুণাগুণ দেখিয়ে দেব। দিন দুয়েক আগে সাধু বেশ মোটা একটা নিমের ডাল নিয়ে এসেছিল। একদিন সকালে দেখি বসে বসে ছুরি আর দা দিয়ে কেটে কেটে একটা পুতুল বানাচ্ছে। নাক, মুখ, চোখ সব শুদ্ধ একটা মানুষের মূর্তি। এদিনও অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এ দিয়ে কি হবে? এদিনও সাধু রহস্যময় হেসে বললে, কাজ আছে। তখনও আমি সাধুর আসল উদ্দেশ্য কিছুই বুঝতে পারিনি। বুঝতে পারলে আর এক মুহূর্তও সেখানে থাকতাম না। আরো 3-4 দিন কেটে গেল। একদিন বিকালে আমি রান্নার জন্য কাঠকুটো এক জায়গায় জড়ো করছি। সাধু কাছে এসে বলল, তুমি প্রকৃতির সংহার শক্তিতে বিশ্বাস করো? বললাম, আগে ঠিক বুঝতে পারলাম না। প্রকৃতির অনেক রকম শক্তি আছে। প্রকৃতি যেমন আমাদের শস্য দান করে, বাতাস দান করে, বৃষ্টি দান করে, এগুলিতে প্রাণ বাঁচে, এগুলি হলো শুভ শক্তি। আবার মহামারী, দুর্ভিক্ষ, বন্যা, যুদ্ধ, এগুলি হলো সংহারক শক্তি। এছাড়াও নানা ধরনের অদৃশ্য অদ্ভুত মারক শক্তি আছে, সাধনার দ্বারা তাদের জাগ্রত করা যায়, যেমন বেতাল জাগানো। বেতাল হচ্ছে এক ধরনের ক্রূর নিষ্ঠুর অপশক্তি, তার মারক ক্ষমতা আমোঘ। একবার জাগ্রত হলে কাজ না শেষ করা অবধি তার নিদ্রা নেই। আমার গা শিরশির করছিল।
বললাম, আর যদি কাজ শেষ করতে না পারে, যদি বাধা পায়? সন্ন্যাসীর চোখ জ্বলে উঠল। বলল, বেতালকে বাধা দেওয়া খুব কঠিন, প্রায় অসম্ভব। কিন্তু বাধা পেলে সে ফিরে এসে যে তাকে জাগিয়েছে তাকেই হত্যা করে। এসব আগুন নিয়ে খেলা। সাধু একটু চুপ করে থেকে আবার বলল, আজ রাত্রিরে তোমাকে বেতাল জাগানোর পদ্ধতি দেখাবো, তুমি ভয় পাবে না তো? প্রথমে বললাম, হ্যাঁ। মনে হলো জিনিসপত্র সব পোঁটলা করে পালায়, কিন্তু কেমন একটা আকর্ষণ হলো। বললাম, না। আপনি কি এরই সাধনা করছিলেন? সন্ন্যাসী হেসে বললে, তাই। সেদিন রাত্রিরে যখন গভীর অন্ধকারে সাধু তার ক্রিয়াকর্ম শুরু করলো, তখন আমি পাশে বসে দেখতে লাগলাম। জবা ফুলের মালা, রক্তচন্দন এসব আগে থেকেই জোগাড় করা ছিল। সাধু সেই নিম কাঠের পুঁতুলটা এনে তাতে বেশ করে সিঁদুর তেল মাখালো। তারপর সেটাকে কোমর অবধি মাটিতে পুঁতে দিল। তারপর তার চারিদিকে বেড়ার মতো করে মাটিতে রেখে দিল একটা জবা ফুলের মালা। পদ্মাসনে বসে বিড়বিড় করে কি মন্ত্র পড়তে পড়তে পুঁতুলটায় চন্দনের ছিটে দিতে লাগলো। এসব হয়ে গেলে ঝোলা থেকে বের করলো একটা মদের বোতল। সাধুর ঝুপড়িতে একটা মরার খুলি ছিল, আগেই দেখেছি। সেটাতে খানিকটা মদ ঢেলে সাধু আমার দিকে তাকিয়ে বলল, সেই বন্ধ সরাটা কই? আমি সেই সরাটা এনে দিলাম। সাধু সেই সরার মুখে লাগানো আটাটা নখ দিয়ে খুঁটে খুঁটে তুলে সরাটা খুলল। দেখলাম 3 দিন পোড়ানোতে পাখির ভিতরটা একেবারে ছাই হয়ে গিয়েছে। সেই ছাই এক চিমটি নিয়ে মদে মিশিয়ে ফেলল সাধু। তারপর ঢক করে মদটা গলায় ঢেলে নিল। খাওয়ার পরেই সাধুর আশ্চর্য পরিবর্তন দেখলাম। চোখ দুটো ছোট ছোট কোটরে গিয়ে যেন কয়লার মতো জ্বলতে লাগলো। সাধু আমার দিকে ফিরে বলল, শুকনো কাঠ দিয়ে একটা ধুনি করো। করলাম। ধুনি বেশ জ্বলে উঠতে সাধু রক্তচন্দন দিয়ে ধুনি পুজো করলো। তারপর তামার কোষায় গাওয়া ঘি, একটা জবা ফুল, আরো কি কি যেন মিশিয়ে মন্ত্র পড়ে আগুনে আহুতি দিল। সঙ্গে সঙ্গে একটা বিকট পোড়া গন্ধে ভরে গেল চারিদিক। নমস্কার বন্ধুরা, তারানাথ তান্ত্রিকের গল্পের প্রথম পর্ব আজ এখানেই শেষ হলো। এর পরবর্তী পর্ব আমরা 2-1 দিনের মধ্যেই এই চ্যানেলে আপলোড করব। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।